ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। ৩ শিফটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি যুদ্ধে শিক্ষার্থীরা। নির্বাচন বাদে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, মন্তব্য রিজভীর। জোর দিলেন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জনই চিকিৎসা নিচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন ধরাইতে যা গ্যাস ছড়া গেছে, বুঝতে পারে নাই। টোটাল 11 জন আছে, 11 জনই সিরিয়াস অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সাহায্য করে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। সকাল 11টায় শুরু হয়েছে পরীক্ষা, চলবে দুপুর 12:30 পর্যন্ত। এবছর বিজ্ঞান অনুষদে 1896টি আসনের বিপরীতে আবেদন করেছেন 1,46,694 জন। প্রতি সিটের জন্য লড়ছেন 77 জন শিক্ষার্থী। প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমার ছোট ছেলে পরীক্ষা দিচ্ছে, আশা করছি ভালো করবে। কয়েকটা পরীক্ষা হয়ে গেল তো অতটা দুশ্চিন্তা হচ্ছে না, এখন তো মোটামুটি একটা চলে আসছে, যে কোনো একটা যা হোক একটা হবেই এটা মনে হয়। এখন টেনশন তো অবশ্যই হচ্ছে, এখন আশা করি ভালো করবে, চেষ্টা করেছে অনেক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা চলছে। 4 বছর পর বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নিজস্ব পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম জানান, সুষ্ঠু পরিবেশেই চলছে ভর্তি পরীক্ষা। 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ সম্ভব হবে বলেও জানান তিনি। খ ইউনিটের পরীক্ষায় 785টি আসনের বিপরীতে লড়েছে 44,000 ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে 55 জন পরীক্ষার্থী। 3টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটের পরীক্ষা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর 1টা থেকে 2টা এবং তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত। সবাই মেধাবী, তার মধ্যেও যারা আরও বেশি মেধাবী, এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে ভর্তি করতে পারবো এবং তাদেরকে শিক্ষা এবং গবেষণায় দক্ষ করে ভবিষ্যতে তারা বিশ্বব্যাপী আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে। মূল কাজ নির্বাচন বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয়, তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্র রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী করার উপর জোর দেন রিজভী। বলেন, গণতন্ত্রের বিকাশে সুষ্ঠু নির্বাচন জরুরি। আরও বলেন, গণতন্ত্রের রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব। যাই হোক, আমি আর বক্তব্য জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত 11 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে আশুলিয়ার গুমাইলে আমজাদ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে 4 জনই শিশু। প্রত্যক্ষদর্শীরা জানায়, 2 তলা বাড়ির উপরের তলায় 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে সেখানে বেড়াতে যান।
পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে শিশু ও নারী সহ 2 পরিবারের 11 জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুঝতে পারে নাই, পরে আগুন ধরাইছে, তখন মনে করেন ওই গ্যাসটা ওই বাড়ছে না, তখন ওই গ্যাস সিলিন্ডার সাথে সাথে ওই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। টোটাল 11 জন আছে, 11 জনই সিরিয়াস অবস্থা, বেশি মানে অনেকই খারাপ। শুধু 2 জন মুরব্বী একটু ভালো আছে, ডাক্তার চিকিৎসা দিতে আছে, 2 জন রোটিতে নিয়ে গেছে। আমার বাইনের বউ, 2টা নাতি, এরা কোরআনে হাফেজ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সাহায্য করে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে, রয়েছেন সেখানে রিয়াজ রায়হান। রিয়াজ, দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক কি জানিয়েছেন, স্বজনরা কি বলছেন? শাওন চিকিৎসক আবাসিক সার্জন যিনি আছেন, তিনি একটু আগে এই যে অবজারভেশন কক্ষটি রয়েছে সেই অবজারভেশন কক্ষে তিনি এসে পৌঁছেছেন এবং তিনি আপনারা দেখছেন মূলত। তারপরে বের হয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে। আর দগ্ধদের অবস্থায় আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি যে গতকাল রাতে থেকে তারা ভর্তি আছেন 11 জন। 11 জনের মধ্যে এখন 2 জনের অবস্থা সবচেয়ে বেশি সংকটাপন্ন। তাদের একজন 95 ভাগ, একজন 99 ভাগ, আরেকজন আছেন 20 ভাগ, আরেকজন আছেন 42 ভাগ। আর বাকি সবাই মোটামুটি 10 থেকে 20-এর মধ্যেই তাদের বার্ন হয়েছে বা তারা পুড়ে গেছে। সব কিছু মিলে যে চিকিৎসকরা যেটি বলেন যে 18 ভাগের বেশি যদি কেউ পড়া যায় তাহলে সেই রোগীটি সংকটাপন্ন হিসেবে ধরে নেওয়া হয় এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে সংকট মুক্ত বলার কোনো সুযোগ নেই। সেই হিসেবে তারা এখন পর্যন্ত বলতে গেলে 4 থেকে 5 জন রয়েছেন যারা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি চলছে। আর বাকিদেরকেও আবাসিক সার্জন তিনি দেখে সিদ্ধান্ত নেবে তাদেরকে কোথায় পাঠানো যাবে বা তাদেরকে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়। তবে স্বজনরা তারা বলছেন, তারা বেশ কিছু অভিযোগ করেছেন, তারা বলছেন যে সকাল থেকে কোনো ধরনের চিকিৎসককে তারা পাননি। তারা নার্সরা যারা আছেন তারাই শুধুমাত্র এখানে ড্রেসিংয়ের কাজ করেছেন, কিন্তু চিকিৎসা যেটি শুরু করা দরকার সেটি প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেননি বলে তারা অভিযোগ করেছেন। আর এখন আসলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া স্বজনদের খুব বেশি কিছু করারও নেই। বাইরে অপেক্ষা করছেন সবাই কখন তাদের স্বজনরা অন্তত একটু সুস্থ হবে বা এরপর পুরোপুরি সুস্থ হয়ে ঘরে ফিরে যাবে, সেই প্রার্থনাই করছেন স্বজনরা। ধন্যবাদ আপনাকে। টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ পন্থীদের বিশ্ব ইজতেমার 2য় দিন চলছে। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 3য় পর্ব। ফজর নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের তরজমা আর মাওলানা ওসামা ইসলামের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। সকাল 10টা থেকে খিত্তায় খিত্তায় শুরু হয়েছে তালিম। জোহরের নামাজের পর বয়ান করবেন আরবীয় মেহমান, তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আসরের বয়ানের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। এরপর বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। এ পর্যন্ত 49টি দেশ থেকে প্রায় 1,500 বিদেশি মেহমান এসেছেন ইজতেমায়। বিদেশি মেহমানদের খিত্তা ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দর্শক, ইতিমধ্যে জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চলছে। ভর্তি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন শেষে এখন কথা বলছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। হবেন এটাই স্বাভাবিক, কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে, তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে। আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি, কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই আয়োজনে আমার এই ইউনিট সমন্বয়কারী ভিন মহোদয় সহ তার পুরো একটি দল, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পরিশ্রম করেছেন। আপনাদের অনেক সহযোগিতা আমরা সাংবাদিক বৃন্দের কাছ থেকে পেয়েছি। আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি এবারের আয়োজনটি একটু গুছিয়ে করতে। আমাদের অনেক ভলান্টিয়াররা কাজ করছেন, বিএনসিসি, আমাদের প্রক্টোরাল টিম, আমাদের স্কাউট, আমাদের ভলান্টিয়ার্স বৃন্দ, বিভিন্ন পর্যায়ের ক্লাবগুলো, এমনকি আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠন আছে তারাও যতদূর সম্ভব আমাদের অভিভাবকদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা চাই যেটিকে সর্বজনতার বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থেই পরিণত করতে। আমাদের সম্পদের যত সীমাবদ্ধতায় থাকুক না কেন, এবং সেটি আছে আপনারা জানেন, তার মধ্যে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি মানুষ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে
স্বস্তি বোধ করে। আমাদের সীমাবদ্ধতার কারণে এখনো অভিভাবকদের অনেক কিছুই, অনেক মৌলিক সার্ভিস আমরা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যন্ত্রের একটু বসার জায়গা যেন থাকে, তারা যেন গাড়ি ঘোড়া যদি নিয়ে আসেন একটু যেন সুশৃঙ্খলভাবে করা যায় যতদূর সম্ভব। সেই উদ্যোগগুলি আমরা অব্যাহত রেখেছি আমাদের প্রত্যেকটি পরীক্ষাতে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতার জন্য। একটি প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কারণগুলোর জন্য ইউনিক, তার মধ্যে একটি আপনাদের গ্রহণযোগ্য প্রশ্ন। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের কথা শুনছিলাম সরাসরি। দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে আরও 43 জন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুর বিভাগে অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয় 36 জনকে। এর মধ্যে 2 জন ধরা পড়েছে রংপুর মহানগরী থেকে। রংপুর রেঞ্জ ডিআইজি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা সহ নানা অভিযোগ আছে। এছাড়া চুয়াডাঙ্গায় 5 এবং পাবনা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 30 আরোহী। শুক্রবার রাতে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দা ভবকদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে বরিশাল থেকে রাজবাড়ী যাচ্ছিল এমএম পরিবহনের একটি বাস। ভবকদি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অনেকে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে 11 জনের, আরও 6 জন আহত। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হারনাই শহরে এই হামলা হয়। একটি কয়লা খনির কাছাকাছি সড়কে আগে থেকেই পুঁতে রাখা ছিল বোমা। শ্রমিকদের বহনকারী একটি ট্রাক পার হওয়ার সময় ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে মৃত্যু হয় কয়েকজনের। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে স্থানীয় পুলিশের অভিযোগের তীর বেলুচ লিবারেশন আর্মির দিকে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে গত কয়েক বছর ধরেই তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। বেড়েছে অপহরণ সহ নানা অপরাধ। বেলুচ বিভিন্ন গোষ্ঠীর পাশাপাশি সক্রিয় ইসলামিক জঙ্গিরাও। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যে আলোচনায় বন্দি মুক্তি। শনিবারই মুক্তি দেয়া হতে পারে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের। তেল আবিব এবং গাজা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দাবি, হামাসের কাছে জিম্মি 3 ইসরায়েলিকে মুক্তি দেয়া হতে পারে। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে থাকা 369 ফিলিস্তিনিকে ছাড়বে ইসরায়েল। আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় উভয় পক্ষ থেকেই বন্দীদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এই ইস্যুতে আলোচনাও হয়েছে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ এনে বন্দি বিনিময় স্থগিতের হুমকি দিয়েছে হামাস। এবার ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে বিমান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ আনল ইরান। বিবৃতিতে তেহরান জানায়, ইরান থেকে একটি যাত্রীবাহী বিমান লেবাননের উদ্দেশ্যে যাত্রা করে। তেহরান থেকে লেবাননের নাগরিকদের নিয়ে বৈরুতে অবতরণের কথা ছিল বিমানটির। তবে বিমানটিতে লেবাননের আকাশ সীমায় প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বিমান বাহিনী। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইসরায়েলের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। আজ থেকে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চায় নাজমুল শান্তর দল। আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ সময় বিকাল 3:30টায় শুরু হবে দলের অনুশীলন সেশন। দুবাইয়ের তাপমাত্রা এই মুহূর্তে অনেকটা ঢাকার মতোই। আবহাওয়ার সাথে মানিয়ে নেবার বাড়তি চ্যালেঞ্জ তাই থাকছে না বাংলাদেশ দলের। গত বছরের শেষ ভাগে বাংলাদেশ শারজাতে আফগানিস্তানের সাথে সিরিজ খেললেও অনুশীলন করেছিল দুবাইতে। তাই তো এখানকার কন্ডিশনের সাথে দ্রুতই অভ্যস্ত হবার কথা টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই শুরু হবার আগে পাকিস্তান এই দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।